আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকের কেমিস্ট্রি ক্লাসে। তো আশিক ভাইয়ের পরিবর্তে আমাকে দেখে হয়তোবা অনেকে অবাক হচ্ছ। তো বায়োলজি সাবজেক্টটা নিতে অনেক বোর্ড ফিল করতেছিলাম। তো ভাবলাম যে নতুন কিছু একটা করা যাক। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের সমান থাকতে আমার অনেক বেশি সমস্যা হতো, তড়িৎ বিশ্লেষণ। এই টপিকটা পড়ানোর চেষ্টা করব। তো আমি যেহেতু কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি, তোমার আশিক ভাইয়েরও কিন্তু উচিত বায়োলজি একটা ক্লাস নেয়া। ঠিক আছে? সো তোমরা কি বায়োলজি ক্লাসে আশিক ভাইকে দেখতে চাও? কমেন্ট করে জানায়ও কিন্তু, ঠিক আছে? সো এই তড়িৎ বিশ্লেষণ, এই টপিকটা না আমি কোনোভাবে বুঝতে পারতাম না। এখনো খুব ভালো মতো যে বুঝি এমন না। তারপর যতটুকু বুঝি আজকের ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো আজকের ক্লাসে তোমরা যে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ, এই যে তোমাদের বইটা যদি খোলো, বইয়ের ভেতরেই যে টপিকটা, এখানে বিভিন্ন ধরনের চিত্র থাকে। তো এই চিত্রগুলো অনেকে বুঝতেই পারো না আসলে তড়িৎ বিশ্লেষণ বিষয়টা কি, কেন করব। তো এই চিত্রগুলা বা এই পুরা টপিকটা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? এবং শুধুমাত্র যে তড়িৎ বিশ্লেষণ কি বা কিভাবে করতে হয় এই বিষয়টা শিখবা, বিষয়টা এমনও না। তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করো তো। বলো তো, অ্যানায়ন মানে কি? এই ওয়ার্ডটা কি তোমরা শুনছো কখনো? আশা করি প্রত্যেকেই শুনছো। সো অ্যানায়ন মানে কি? অথবা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে কি? সো অ্যানায়ন কি, ক্যাটায়ন কি, এটা আশা করি প্রত্যেকেই জানো। তারপরেও আমি বলে দিই, এখানে নামের শেষ অংশে আছে আয়ন। তো বুঝতেই পারতেছো এটা কোন একটা আয়ন হবে। তো অ্যানায়ন যেটা, পৃথিবীর অল নেগেটিভ চার্জকে বলা হচ্ছে অ্যানায়ন। নেগেটিভ চার্জে যা কিছু আছে সবকিছু হচ্ছে অ্যানায়ন। আর যত পজিটিভ চার্জ আছে সেগুলোকে বলা হচ্ছে ক্যাটায়ন। যেমন আমি উদাহরণ দিতে পারি, সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, দেন পটাশিয়াম প্লাস। তাহলে দেখো যত পজিটিভ চার্জ আছে সবকিছুকে আমরা কি নামে চিনি? সেগুলো হচ্ছে ক্যাটায়ন। আর অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে যেমন যেমন এফ মাইনাস, তাই না? ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন। ঠিক আছে? সো এই আয়নগুলা, নেগেটিভ যত আয়ন আছে সেগুলোকে আমরা কি হিসেবে চিনি বলো তো? অ্যানায়ন হিসেবে চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন এই নেগেটিভ চার্জগুলাকেই অ্যানায়ন নামে আমরা চিনি? আর কেন এই পজিটিভ চার্জগুলাকেই আমরা ক্যাটায়ন ক্যাটায়ন হিসেবে চিনি? বা কেন এই পজিটিভ চার্জগুলাকেই ক্যাটায়ন বলা হয়? তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো যে কেন কেন এই নেগেটিভ চার্জগুলাই অ্যানায়ন আর কেন এই পজিটিভ চার্জগুলা ক্যাটায়ন। সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব আজকে। ঠিক আছে? সো আজকে আমরা আরো বেশ কিছু বিষয় জানবো। তো আসো ধাপে ধাপে আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে বইয়ের ভেতরে আমরা একটু যাই। বইয়ের ভেতরে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র আছে, তাই তো? এখানে একটা চিত্র আছে। তো এই চিত্রটা তো আমরা শিখব। এবং এই চিত্রটা শেখার আগে ছোট্ট একটা বিষয় তোমাদেরকে শিখায় নেই, তাইলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে তড়িৎ রাসায়নিক সারি, এখানে একটা সারি দেখতে পাচ্ছ না? তো তোমাদের সময় থাকতে না আমি সারিটা কোনোদিন, মানে এটা যে পড়তে হবে এটাই বুঝি নাই। ঠিক আছে? কেউ বুঝায়ও নাই সেভাবে। তো এই সারিটা না খুবই গুরুত্বপূর্ণ। এই সারিটা তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে, এবং এই সারিটা যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমরা হয়তো বা যে টপিকটা পড়াতে যাচ্ছি সে টপিকটা বুঝবা না। ওকে? সো আসো এই সারিটা একটু মুখস্থ করার চেষ্টা করি। তো এখানে কিছু মৌল কম আছে। সো আমি যে ছন্দটার মাধ্যমে এটা মনে রাখতে পারি, সেখানে আরো কিছু মৌল বেশি আছে। তো আমি যেটা জানি সেটাই বলি, হ্যাঁ? তো এখানে যে কয়টা মৌল আছে এর চেয়ে আমি কয়েকটা মৌল বেশি বলবো। ঠিক আছে? সো এভাবে পড়তে পারো, LI K। আচ্ছা আমি বাংলাটা লিখে দিই। ফার্স্টে মৌলগুলো লিখি, ঠিক আছে, সমস্যা নেই। LI K লিখ, BACANA। তো এই প্রত্যেকটা হচ্ছে আয়ন। ঠিক আছে? এগুলো হচ্ছে আয়ন। আয়ন। সো আয়নটা আমি না দেখাই। ঠিক আছে? আয়নটা আমি আচ্ছা দেখে লিখে ফেলছি যেহেতু, ঠিক আছে। সো এভাবে পড়ো, লিখবে কানা। সো কানা কি করবে বলো তো? কানা লিখতে চাই, কানা লিখবে। সো লিখবে কানা। এরপরে মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে।
দেন কোনি, এখানে তো ধরতেছে না, আমি আর একটু ছোট করে লেখার চেষ্টা করি তো ভাইয়ারা, দাঁড়াও আমি একটু ছোট করে লেখার চেষ্টা করি সবকিছু। লিখ লিখ বে কা না, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, কোনি সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ, আচ্ছা পাশে দুইটা লিখি, পিটাবে আমায়। ঠিক আছে, তো আমার সাথে এটা আরেকবার বলো। লিখ বে কানা, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, কার মানে হচ্ছে গাড়িতে, হ্যাঁ কার মানে হচ্ছে গাড়ি, সো গাড়িতে কাঁদে আর কি। সো মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, কোনি সোনা পাবে হাই, এস এর মানে হচ্ছে সোনা, সো কোনি সোনা পাবে হাই, হাই এই যে হাইড্রোজেন, হাই কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। ঠিক আছে, তো লিখবে কানা মজিদ এলে কোনি যেন কারি ফির কাঁদে, সরি কোনি না, মজিদ এলে মনি যেন কারি ফির কাঁদে, কোনি সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। ঠিক আছে, ওকে এতটুকু আশা করি মনে থাকবে। এগুলো এখন আয়নটা তো দিতেই পারবা। তো আমি যদি এখানে দেখাই, এই যে এগুলো হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, সো আয়নটা তো দিতে হবে, আমি দিলাম না। তো আমি যেটা বলেছিলাম যে লিখবে কানা, এখানে সবকিছু এত কিছু নাই, এখানে কি কি আছে দেখো। লিখ, আচ্ছা এখানে আছে লিখ না, মজিদ এলে যেন ফির সোনা পাবে হাই, কুলাঙ্গার আজ আমায়। ঠিক আছে, তো আমি যেভাবে পড়ছি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, ওখানে সবকিছু আছে, তো ওইটা পড়লেও হবে, সমস্যা নেই। এবার আসো, ক্যাটায়নগুলো তো আমরা জানলাম, ক্যাটায়নের সিকোয়েন্সটা আমরা জানলাম তড়িৎ রাসায়নিক সারিতে, এবং অ্যানায়নের সিকোয়েন্সটাও আমাদের জানতে হবে। সো অ্যানায়নের সিকোয়েন্সটা কি, এখানে হচ্ছে এভাবে পড়তে পারো যে নাসা নেশা করে ব্রো আইলো হাই, হ্যাঁ এভাবে পড়ছিলাম। ঠিক আছে, সো অনেক আগের পড়া তো আমি নিজেও ভুলে গেছি। তাহলে এখানে হচ্ছে NO3 মাইনাস SO4 2 মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস অ্যান্ড OH মাইনাস। তাহলে এই হচ্ছে অ্যানায়নের সারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পড়লাম, এই যে ক্যাটায়নের সারি এবং অ্যানায়নের সারি, এই দুটাকে একত্রে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ বা তড়িৎ রাসায়নিক সারি। এগুলাকে বলা হচ্ছে কি বলতো ভাইয়া, এগুলো হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি, তড়িৎ রাসায়নিক সারি। ওকে, সো এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। এখন এই তড়িৎ রাসায়নিক সারি আমরা কেন পড়লাম? তড়িৎ রাসায়নিক সারি পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক সারির যত উপর থেকে নিচের দিকে যাব, কি বলতো, যত উপর থেকে নিচের দিকে যাব, এই কথাটা লিখে নিতে পারো, যত উপর থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাব, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি, মুক্ত হবার প্রবণতা তত বেশি। ঠিক আছে, তো যত উপর থেকে নিচের দিকে যাব, চার্জ মুক্ত হবার প্রবণতা তত বেশি। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছি একটু পরে বুঝতে পারবা সবকিছু। ওকে, আচ্ছা এটার সিকোয়েন্সটা হয়তো বা অনেকেই মনে রাখতে পারবা না, আমি বলে দিই আবারও। ঠিক আছে, তো এখানে হচ্ছে NO3 মানে হচ্ছে নি, S মানে হচ্ছে সা, নিশা করে করে ব্রো আইলো হাই, এভাবে পড়ো, নিশা করে ব্রো আইলো হাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই সিকোয়েন্স, আর এটা তো লিখবে কানা, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, কোনি সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। ঠিক আছে, ওকে, তাহলে আসো এইবার আমরা মেইন পড়াটাতে চলে যাই, যেটার জন্য তোমরা ওয়েট করতেছো। সেটা হচ্ছে আমরা
এইবার তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ কেন করতে হয় সেটা পরে বলতেছি আমি, তবে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করি। কিসের তড়িৎ বিশ্লেষণ করব? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব আমরা। কিসের? আমরা তড়িৎ বিশ্লেষণ করব গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদের একটা পাত্র নিতে হবে। সো আমরা একটা পাত্র নিই, ফার্স্টে একটা পাত্র নিব। ওকে, সো এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রে এবার আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত বলো তো? 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড গলে যায়, তাই না? এখানে কি বলা আছে সেগুলো? আচ্ছা, এখানে মনে হয় সেগুলো বলা নাই। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তো এর ভেতরে আমরা সেই সোডিয়াম ক্লোরাইডটা নিব। তো সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের ভেতরে আছে হচ্ছে, তাহলে এই যে এগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই তো? সো সোডিয়াম ক্লোরাইডের ভেতরে আছে দুইটা আয়ন, একটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং আরেকটা আয়ন সেটা হচ্ছে Cl মাইনাস। এই দুই ধরনের আয়ন আছে, তাই তো? আচ্ছা, এবার এই দ্রবণটার ভেতরে আমরা নিব হচ্ছে তড়িৎদ্বার। এবার এই দ্রবণটার ভেতরে কি নিলাম বলো তো? নিলাম হচ্ছে তড়িৎদ্বার। তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার এবং এই তড়িৎদ্বারের সাথে একটা ব্যাটারি সংযোগ করব। সো এই যে এই তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের সাথে এবার আমরা সংযোগ দিব হচ্ছে ব্যাটারি। সো তার দিয়ে ব্যাটারির একটা সংযোগ দিব। এই যে তার দিয়ে আমরা ব্যাটারির একটা সংযোগ দিলাম। তাহলে এটা হচ্ছে ব্যাটারি। ওকে, তো ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? যেটা হচ্ছে বড় দণ্ড আমি দেখেছি সেটা হচ্ছে পজিটিভ হয়, এন্ড যেটা ছোট দণ্ড, ছোট চিহ্ন, এটা হচ্ছে এই পাশটা হচ্ছে নেগেটিভ। এই পাশটা হচ্ছে নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ, তাই তো? সো ব্যাটারির পজিটিভ প্রান্তে যে তড়িৎদ্বার যুক্ত আছে, এটার নাম হচ্ছে তড়িৎদ্বার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এটাকে কি নামে চিনি আমরা? এটা হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার কি দ্বারা তৈরি হতে পারে? এটা হচ্ছে প্লাটিনামের তৈরি হতে পারে, এটা তৈরি হতে পারে পারদের তৈরি হতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা তড়িৎদ্বার, দুই পাশে দুটো তড়িৎদ্বার। আচ্ছা, এখন এই যে ব্যাটারির পজিটিভ প্রান্তে যে তড়িৎদ্বারটা যুক্ত আছে সেটাকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে অ্যানোড। কি নামে চিনি বলো তো? সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে এইখানে অ্যানোড কোনটা? নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে এটাই হচ্ছে অ্যানোড। এটাকে আমরা বলতেছি অ্যানোড। তাহলে ক্যাথোড কোনটা? এটা হচ্ছে ক্যাথোড। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে এটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। কি বলতেছি? কোষ। এটা হচ্ছে কেমিস্ট্রির কোষ, বায়োলজির কোষ না। তো এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্যাটারির পজিটিভ প্রান্তে যেটা যুক্ত আছে সেটাকে আমরা বলতেছি অ্যানোড, এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তে যেই তড়িৎদ্বারটা যুক্ত আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলতেছি ক্যাথোড। আচ্ছা, এখন অ্যানোড সম্পর্কে যে কথাটা তোমার মাথায় রাখতে হবে, মনে রাখো ভাইয়া, এটা অলওয়েজ, সারা জীবন মনে রাখবা। সেটা হচ্ছে অ্যানোডে, যে কথাটা মাথায় রাখবা ভাইয়া, সেটা হচ্ছে অ্যানোডে অলওয়েজ জারণ। অলওয়েজ কি ঘটে বলো তো ভাইয়া? জারণ বিক্রিয়া ঘটে। সো এখানে তো জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে নিশ্চয়ই, তাই না? তো কোনটাতে জারণ ঘটবে? মনে রাখো অ্যানোডেই হচ্ছে জারণ। তাহলে অ্যানোডে অলওয়েজ জারণ। তাহলে ক্যাথোডে কি? বিজারণ। সিম্পল। প্রশ্ন হচ্ছে জারণ বিজারণ কি, তাই তো? সো জারণ বিজারণ কি এটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, জারণ মানে কি? খুব সিম্পল বাংলায়, গভীরে যাব না, খুব সিম্পল বাংলায় জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে, জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে ছাড়ন। কিসের ছাড়ন? এটা হতে পারে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন হতে পারে। এটা হতে পারে ভাইয়া হাইড্রোজেনের ছাড়ন, এটা হতে পারে অক্সিজেন গ্রহণ। এই তিনটা কেস ঘটলে আমরা বলতে পারি সেখানে জারণ ঘটছে। যেমন যদি বিষয়টা এমন হয় যে সোডিয়াম
সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আমি বের করে দিলাম, তাহলে সেটা কিসে পরিণত হবে বলো তো? সরি সরি ভুল হয়েছে, না ঠিকই তো ছিল। সোডিয়াম, এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আমি বের করে দিলাম, একটা ইলেকট্রন আমি বের করে দিলাম, তাই না? সো ইলেকট্রন যদি আমি বের করে দিই, এখানে নেগেটিভ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারতেছো, বের করে দিলাম। বের করে দিলে সে সোডিয়ামটা কি হবে বলো তো? পজিটিভ আয়নে পরিণত হবে, তাই না? সো আমরা যদি ইলেকট্রন বের করে দিই, সেটা পজিটিভ আয়নে পরিণত হয়। তাহলে এইখানে কি ঘটছে? এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এবং এই ইলেকট্রনটা কে গ্রহণ করে? কে গ্রহণ করবে? নিশ্চয়ই বুঝতে পারতেছো। তাহলে বিজারণ বিক্রিয়াটা কেমন হবে? ধরে নাও একটা ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন না, শুধু ক্লোরিন ধরে নাও, ক্লোরিন। এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেটা কি হবে? Cl মাইনাস নেগেটিভ আয়নে পরিণত হবে, তাই না? তাহলে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে, আর ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করতেছে, সেটা হচ্ছে, সেটা Cl মাইনাসে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে বিজারণ, রাইট? ওকে, তাহলে এত কিছু বাদ, ইলেকট্রন যেখান থেকে যে ইলেকট্রন ছেড়ে দিবে তার ঘটবে জারণ, শেষ। যে ইলেকট্রন ছাড়বে সেইখানে ঘটবে জারণ, তাই তো? ওকে, তাহলে এইবার আসো ভাইয়া, দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারো। যেহেতু আমি বলছি যে অ্যানোডে অলওয়েজ ঘটবে জারণ, অলওয়েজ কি ঘটবে বলো তো ভাইয়া? অলওয়েজ ঘটবে জারণ। তাহলে এই দ্রবণের মধ্যে, এই দ্রবণটার মধ্যে সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। বলো তো ভাইয়া, কোন বিক্রিয়াটা বা কোন আয়নটা অ্যানোডে যাবে? বলো তো ভাইয়া, কোন আয়নটা অ্যানোডে যাবে? তো আমি যেহেতু পড়িয়েছি অ্যানোডে ঘটে জারণ, তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে একটু আগে তো একটা বিক্রিয়া দেখলাম, বা এই বিক্রিয়াটা তো তোমরা সব জায়গাতে দেখো, কমন বিক্রিয়া এটা, যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেলে সোডিয়াম প্লাস হচ্ছে। তো তোমার কাছে মনে হতে পারে এই বিষয়টা, যে অ্যানোডে যেহেতু জারণ ঘটে, তার মানে কি এই সোডিয়ামটা যাবে অ্যানোডে, এটা তোমার কাছে মনে হইতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যানোডে আসলে যাবে এই ক্লোরিনটা। কেন যাবে আমি বুঝাই। দেখো, ক্লোরিনে জারণ ঘটবে, এ কারণে সে অ্যানোডে যাবে। কেন জারণ ঘটবে ক্লোরিনে, সেটা আমি বুঝাই তোমাকে। একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে। তো আমার কাছে যদি 5 টাকা থাকে, তাহলে এই 5 টাকা আমি কাউকে দিতে পারবো, তাই তো? কিন্তু আমার কাছে যদি টাকা দেওয়ার মতো না থাকে, তাহলে তো আমি দিতে পারবো না। এখন এই দ্রবণে আগে থেকেই সোডিয়াম প্লাস আছে, আগে থেকে ক্লোরাইড মাইনাস আছে। এখন ক্লোরাইড মাইনাস মানে কি? ক্লোরিনের ইলেকট্রন থাকার কথা, ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 17টা, তাই না? কিন্তু ক্লোরিন মাইনাসের ইলেকট্রন কয়টা? 18টা। সো আগে থেকে একটা ইলেকট্রন বেশি আছে, তো যার ইলেকট্রন বেশি আছে সেই তো দিয়ে দিতে পারবে, তাই না? যার ইলেকট্রন কম আছে সে তো আর দিতে পারবে না। তো ক্লোরিনে ইলেকট্রন নরমালি কয়টা থাকে? 17টা থাকে, তাই না? কিন্তু ক্লোরাইড আয়নে একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে কি? যে ক্লোরাইড আয়ন তার তো একটা ইলেকট্রন বেশি আছে। আবার অন্যদিকে দেখো, সোডিয়াম প্লাস, তো অলরেডি তো তার একটা ইলেকট্রন কম আছে, কারণ কি? সোডিয়াম প্লাসের কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন আছে, তাই না? অলরেডি তো তার একটা কম আছে। তো সে যদি জারণ ঘটায়, তাহলে তো ইলেকট্রন যদি আরো দিয়ে দেয়, তাহলে তো ইলেকট্রন আরো কমে যাবে। তার মানে কি? এর ইলেকট্রন কম আছে, এজন্য সে গ্রহণ করতে পারবে, সোডিয়াম প্লাস সে ইলেকট্রন গ্রহণ করবে। আর ক্লোরিনে যেহেতু একটা ইলেকট্রন বেশি আছে, সে কি করতে পারবে বলতো? ইলেকট্রন দান করতে পারবে, ঠিক আছে? তাহলে এই ক্লোরিনটা কোথায় যাবে বলতো? অ্যানোডে যাবে, এবং ক্লোরিনের ঘটবে জারণ। আর সোডিয়ামটা যাবে ক্যাথোডে, এবং সোডিয়ামের ঘটবে বিজারণ। কারণ কি? ক্যাথোডে ঘটে বিজারণ। ক্যাথোডে কি ঘটে ভাইয়া? ক্যাথোডে ঘটে বিজারণ। তা একটু আগে একটা প্রশ্ন করছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কেন সকল নেগেটিভ চার্জগুলোকে বলা হচ্ছে অ্যানায়ন, আর কেনই বা যত পজিটিভ চার্জ আছে সেগুলোকে বলা হচ্ছে ক্যাটায়ন? কেন? কারণ হচ্ছে এখানে প্রশ্নটার অ্যান্সার লুকায় আছে, দেখো। কারণ হচ্ছে যত নেগেটিভ চার্জ আছে সবাই যায় অ্যানোডে। যেহেতু নেগেটিভ চার্জগুলো অ্যানোডে যায়, এ কারণে নেগেটিভ চার্জগুলোকে বলা হয় অ্যানায়ন। আর যেহেতু পজিটিভ চার্জগুলো যায় ক্যাথোডে,
পজিটিভ চার্জগুলোকে বলা হয় ক্যাটায়ন। বুঝছো? আচ্ছা, তাহলে এইবার আসো ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে, অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে সেটা একটু তোমাদেরকে বোঝাই। সো অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটবে এবং ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটবে সেই বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো অ্যানোডে যেহেতু ক্লোরাইড আয়নটা গেছে, এখন সে তো ইলেকট্রন ত্যাগ করবে, কারণ তার ইলেকট্রন বেশি আছে। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কিসে পরিণত হবে? Cl হয়ে যাবে, তাই না? এখন ক্লোরিন তো আর একা থাকতে পারে না, ক্লোরিন হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে দুইটা ক্লোরিন যুক্ত থাকে, তাহলে Cl2। এখন এখানে তো একটা ক্লোরিন ছিল, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে তো আর দুইটা ক্লোরিন অণু হয়ে যাবে না, তাই না? সো এর পাশে আমাদের হাফ দিতে হবে একটা বানানোর জন্য। ওকে, সো Cl ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে হাফ অণু ক্লোরিনে পরিণত হয়। ঠিক আছে, আর ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে বলতো? তাহলে এই যে ইলেকট্রনটা যে ক্লোরিন বের করে দিল, এই ইলেকট্রনটা কোথায় আসবে? এবার যে সোডিয়ামের কাছে আসবে, কারণ কি সোডিয়াম হচ্ছে এই যে এই জায়গাটাতে আছে, এবং সোডিয়ামে যাওয়ার পরে সোডিয়াম প্লাস, তার তো একটা ইলেকট্রন কম আছে, তার মানে কি সে এবার ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রনটা গ্রহণ করে কিসে পরিণত হবে? সোডিয়াম ধাতুতে পরিণত হবে। কিসে পরিণত হবে ভাইয়া? সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এটা ছিল সোডিয়াম আয়ন, কিন্তু এইখানে যাওয়ার পরে সোডিয়াম ধাতু তৈরি হবে। তাহলে সোডিয়াম যেহেতু ধাতু, এই ধাতুটা এবার এই ক্যাথোডের গায়ে আস্তরণ হিসেবে জমা হবে। ক্যাথোডের গায়ে কি হবে বলতো? ক্যাথোডের গায়ে এই সোডিয়াম ধাতুটার আস্তরণ পড়বে। ঠিক আছে, তাহলে এখানে যত সোডিয়াম থাকবে এখানে আস্তরণটা তত বেশি হবে। আর এই জায়গাটাতে যে ঘটনা ঘটবে, এই যে ক্লোরিন, সে তো এখানে গিয়ে কি হবে? Cl2 এ পরিণত হবে, তাই না? এখন ক্লোরিন তো গ্যাস, তাহলে এই ক্লোরিনটা উড়ে চলে যাবে। ক্লোরিনটা কি হবে বলতো ভাইয়া? উড়ে চলে যাবে। তাহলে সোডিয়াম যেহেতু ধাতু, সেই ধাতুটা ক্যাথোডের গায়ে গিয়ে আস্তরণ হিসেবে জমা পড়বে, আর ক্লোরিন সেটা কি হবে? গ্যাস আকারে উড়ে চলে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এই হচ্ছে মেইন কনসেপ্ট। এবার আসো আরেকটা বিষয়। এতক্ষণ ধরে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি কিসের? গলিত সোডিয়াম ক্লোরাইডের। এখন তোমাকে এখানে গলিত বলছে নাকি অন্য কিছু বলছে এটা তোমার বুঝতে হবে। যেমন তোমাদের বইয়ে আরেকটা দেয়া আছে, সেটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ, তাহলে এই যে এখানে বুঝতে পারতেছো যে অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটবে? ক্লোরাইড আয়ন থেকে হাফ অণু ক্লোরিন তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে ইলেকট্রন এই পাশে দিচ্ছে, যেহেতু এটা হচ্ছে প্লাস, এই পাশে দিলে মাইনাস হইতো। ঠিক আছে, সেম বিষয়। তো তোমাদের বইয়ে যেভাবে আছে এভাবে দিতে পারো, কোনো প্যারা নেই। তাহলে এইখানে যে আসলে ক্লোরিনটা তৈরি হচ্ছে, এখানে যে আসলেই এই ক্লোরিনটাই আসতেছে, এটা বুঝবা কিভাবে? তার জন্য একটা পরীক্ষাও দিয়ে দিচ্ছে তোমাদের এইখানে। ঠিক আছে, সো একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে এ নীলা, এই কথাটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন মনে রাখবা। এ নীলা, হ্যাঁ, ধরে নাও যে তোমার একটা ফ্রেন্ড নীলা, তাকে তুমি ডাকতেছো, এ নীলা, এই এবার ডাকো, এ নীলা। তো এ নীলা, এখানে এ নীলা মানে হচ্ছে, এখানে প্রথমে এ মান হচ্ছে অ্যাসিড, নি মান হচ্ছে নীল, লা মান হচ্ছে লাল। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, অ্যাসিড নীলকে লাল করে, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল বানায়। ঠিক আছে, সো এইখানে যে ক্লোরিন আসলে ক্লোরিনই তৈরি হচ্ছে, এটা তুমি বুঝবা কিভাবে? বোঝার উপায়টা হচ্ছে, এখানে তোমাদের বইয়ে একটা পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষাটা করলে বুঝতে পারবা। দেখো, লিটমাস পেপারের সাহায্যে তুমি পরীক্ষাটা করতে পারবা। তো যে কাজটা করবা, তুমি হচ্ছে লিটমাস পেপারে একটু পানি দিয়ে নিবা, পানি দেওয়ার পরে ওই যে এখান থেকে যে গ্যাসগুলো উঠতেছে এখানে পরে নিবা একটু। হ্যাঁ, এই যে টেস্ট টিউবে সংগ্রহ করতে বলছে, এটা একটু পরে নিবা, আমি জাস্ট বুঝাচ্ছি। সো ওই যে এইখানে যে গ্যাসটা উঠতেছে, সেই গ্যাসটা তুমি হচ্ছে একটা টেস্ট টিউবে নিবা, নেওয়ার পরে ওই লিটমাস পেপারে যেহেতু পানি আছে, লিটমাস পেপারটা ওই ক্লোরিনের মধ্যে তুমি লিটমাস পেপারটা ধরবা,
তাহলে লিটমাস পেপারের ভেতরে তো পানি আছে, তাহলে এই ক্লোরিন আর পানি বিক্রিয়া করে HCl তৈরি করবে। এখন লিটমাস পেপারটার কালার ছিল নীল, নীল লিটমাস পেপার দিয়ে তুমি কাজ শুরু করছো, কিন্তু এইখানে যে যৌগটা তৈরি হবে লিটমাস পেপারের ভেতরে সেই যৌগটার নাম হচ্ছে HCl। তো আমরা জানি যে HCl হচ্ছে একটা অ্যাসিড, তার মানে কি ওই নীল লিটমাস পেপার এবার লাল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নীল লিটমাস পেপার দিয়ে কাজ শুরু করছি, কিন্তু পরবর্তীতে দেখছি যে নীল লিটমাস পেপারটা লাল লিটমাসে পরিণত হয়। ওকে, ঠিক আছে। তাহলে আগের বার আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করলাম, সেই তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে কিসের ওপর? সেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এবার আমরা যে তড়িৎ বিশ্লেষণ করব সেটা হচ্ছে গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সো এখানে দ্রবণ বলছে নাকি গলিত বলছে সেটা তোমার মাথায় রাখতে হবে। সো দ্রবণ মানে কি এটা তোমার বুঝতে হবে। দ্রবণ মানে হচ্ছে এই যে পানির মধ্যে তুমি যখন সোডিয়াম দিয়ে দিচ্ছ, সোডিয়াম ক্লোরাইড, তখন সেটা একটা দ্রবণ। ঠিক আছে, দ্রবণ মানে কি সেটা একটু আমি বুঝাই তোমাদের। দ্রবণ মানে কি, একটা পাত্র নিলা, এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের ভেতরে পানি নিলা এবং তারপরে তুমি এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করতেছো। ঠিক আছে, সো এই সোডিয়াম ক্লোরাইড এটাকে বলা হয় দ্রব, আর এই পানি এখানে যে H2O আছে এটাকে বলা হয় দ্রাবক। ওকে, তো দ্রব আর দ্রাবক কিভাবে চিনবা কোনটা দ্রব কোনটা দ্রাবক? দেখো, কোন একটা লবণ, পানির সাথে যদি লবণ তুমি মেশাও, লবণের পরিমাণটা কম থাকে, তাই না? বা তুমি এভাবে চিন্তা করো যে তুমি চিনির শরবত বানাবা, এখন শরবত বানানোর জন্য তুমি চিনি বেশি দিয়ে দাও নাকি পানিটা একটু বেশি দাও চিনির চেয়ে? অবশ্যই পানি আমরা বেশি দিই। তো যেটা আমরা বেশি দিব সেটা হচ্ছে দ্রাবক নামটাও বড়, আর দ্রব নামটা ছোট, সেটা পরিমাণে কম থাকবে। তো এইভাবে তুমি দ্রব আর দ্রাবক চিনবা, যদিও এটা রিয়েল মানে চেনার উপায় না, চেনার উপায় আরো কিছু আছে, কিন্তু এটা দ্বারা আসলে নরমালি খুব সহজে শনাক্তকরণ করা যায় কোনটা দ্রব কোনটা দ্রাবক। তো এইভাবে মনে রাখো। তাহলে NaCl এটা হচ্ছে দ্রব আর পানি এটা হচ্ছে দ্রাবক। এই দুটা যোগ হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি দ্রবণ। তাহলে তোমাকে যদি বলে NaCl এর দ্রবণ, তার মানে কি বুঝবা বলো তো? NaCl এর দ্রবণ মানে হচ্ছে এখানে NaCl আছে সাথে পানি আছে। NaCl এর দ্রবণ মানে পানি আছে, NaCl আছে। যদি বলতো কলমের দ্রবণ, তার মানে কি পানি আছে কলম আছে। যদি বলতো কি বলবো, এই যে পেপারের দ্রবণ, পেপার আছে পানি আছে, শেষ। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এইবার ঘটনাটা কি ঘটবে সেটা একটু দেখানোর চেষ্টা করি তোমাকে। এইবার ঘটনাটা কি ঘটবে, তো আবারও একটা পাত্র নিব আমি, আবারও পাত্র নিলাম, এই পাত্রের ভেতরে এবার আমি নিব কি, পানি নিব, H2O নিব, তাই তো? H2O নিব, সাথে নিব সোডিয়াম ক্লোরাইড। যেহেতু আমি কি করতে চাচ্ছি বলতো, আমি করতে চাচ্ছি গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। আমি করতে চাচ্ছি গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন বিষয়টা হচ্ছে যখনই আমি পানির ভেতরে NaCl দ্রবণ দিব, সেই NaClটা কিসে পরিণত হবে বলতো? সোডিয়াম আয়নে পরিণত হবে, ক্লোরাইড আয়নে পরিণত হবে, তাই তো? আচ্ছা, এর মধ্যে কিছু পরিমাণ পানি, এই পানিটাও না হাইড্রোজেন আয়নে পরিণত হবে। H2O মানে কি, H প্লাস আর OH মাইনাস, এই দুটা মিলেই তো H2O হয়, তাই কিনা? সো পানিটা কি হবে, কিছু পরিমাণ পানি ভেঙে গিয়ে আবার HOH মাইনাস হয়ে যাবে, H প্লাস OH মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে জলীয় দ্রবণ আমরা নিলাম। ঠিক আছে, ভালো কথা।
এবার এর ভেতরে দিতে হবে তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার নিই। তাহলে এই যে একটা তড়িৎদ্বার, এই যে একটা তড়িৎদ্বার, ঠিক আছে, হইলো। এখন এটাকে একটা ব্যাটারির সাথে সংযোগ করব। তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাই তো? ওকে, পজিটিভ নেগেটিভ হলো। তাহলে পজিটিভ নেগেটিভ যেহেতু হয়েছে, আমরা বুঝে গেলাম এটাই হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, এখানে ছোট্ট আরেকটা বিষয় বলে দিই, তোমাদের যদি কখনো বুঝতে সমস্যা হয়, এখানে হয়তো বা অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে, সেটা হচ্ছে এই যে এই অ্যানোডে ক্লোরিন যাবে নাকি সোডিয়াম যাবে, এটা যদি বুঝতে অসুবিধা হয়, বিষয়টা সিম্পল, বুঝছো? বিষয়টা সিম্পল, জটিল করে দেখার কিছু নাই। তো আমরা জানি যে অ্যানায়ন, এটা অ্যানায়নটা যাবে অ্যানোডে, ক্যাটায়নটা যাবে ক্যাথোডে, সিম্পল, এটা একটা কথা, এভাবে মনে রাখতে পারো। আরেকটা বিষয় তো জারণ বিজারণ, এটা এভাবে মনে রাখতে পারো। আরেকটা খুবই সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু পজিটিভ চার্জ, এই যে ব্যাটারি যেহেতু পজিটিভ প্রান্তে এখানে আছে, তাহলে পজিটিভকে আকর্ষণ করবে কে? পজিটিভ কাকে আকর্ষণ করবে? নিশ্চয়ই নেগেটিভকে। আবার এই পাশে যেহেতু ব্যাটারির নেগেটিভ চার্জ আছে, তার মানে কি নেগেটিভ কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে, তাই তো? সো এইভাবে তুমি খুব সিম্পলি বিষয়টা বুঝতে পারো। আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের মেইন বিষয়টাতে চলে যাই। ওকে, তাহলে ভাইয়া এইবার আমরা কি জানি বলতো? অ্যানোডের জারণ ঘটবে। এখন জারণ ঘটার জন্য নেগেটিভ চার্জ কয়টা আছে? বা আমি এভাবে চিন্তা করতে পারি যে এই অ্যানোডে যেহেতু পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, ঠিক আছে? আবার ক্যাথোডে যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে কি এই নেগেটিভ নেগেটিভ চার্জগুলা এই পজিটিভ চার্জগুলাকে আকর্ষণ করবে, রাইট? ওকে, এইবার বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা বুঝলাম যে নেগেটিভ চার্জগুলো অ্যানোডে যাবে, পজিটিভ চার্জ ক্যাথোডে যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে তো দুইটা পজিটিভ চার্জ আছে, সোডিয়ামও আছে, হাইড্রোজেনও আছে, ক্লোরিনও আছে, হাইড্রোক্সিলও আছে, নেগেটিভ চার্জও দুইটা। প্রশ্নটা হচ্ছে কে যাবে? সোডিয়াম যাবে নাকি হাইড্রোজেন যাবে ক্যাথোডে? ক্লোরাইড যাবে নাকি হাইড্রোক্সিল যাবে ক্যাথোডে? এই ক্ষেত্রেই তোমার জানতে হবে এই যে তড়িৎ রাসায়নিক সারি। তো এই তড়িৎ রাসায়নিক সারিতে আমরা কি পড়েছি বলতো? আমরা পড়েছি যে উপর থেকে যত আমরা নিচের দিকে যাব, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তার তত বেশি, ঠিক আছে? অর্থাৎ যে মৌলটা নিচের দিকে থাকবে সে মৌলটা আগে চার্জ মুক্ত হবে, সে মৌলটা আগে আগে যাবে, ঠিক আছে? তো তুমি দেখবা যে মসজিদে যদি কোনোদিন মসজিদের নামাজ শেষ করে, বিশেষ করে শুক্রবার, ছোটবেলাতে দেখতাম, ছোটবেলাতে মসজিদে হচ্ছে কলা পাতায় করে বিরিয়ানি দিত, অল্প একটু দিত, ঠিক আছে? ওইটা খাওয়ার জন্য খুব কাড়াকাড়ি করতাম ছোটবেলায়, একদম ছোটবেলাতে। তো জানতাম যে শুক্রবার করে বিরিয়ানি দিবে। আমরা না নামাজের একদম শুরুতে যাইতাম, সবার আগে যাইতাম, কিন্তু বসতাম সবার পেছনে, যাতে কোনো রকম সালামটা ফিরিয়ে দৌড় দিয়ে ওই বিরিয়ানির কাছে যাওয়া যায়, ঠিক আছে? বা কোথায় বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি তো আর মসজিদের গেটে দেয় না, একটু মাঠের ভেতরে দেয়। তো যারা হচ্ছে বিরিয়ানি দিবে বা যাই দিক, খাবার তো কিছু দেয়, ঠিক আছে? প্রত্যেক শুক্রবারে মোটামুটি এভাবে মিলাদ দিত সবাই। তো মিলাদের সময় মানে যাতে তাড়াতাড়ি যাইতে পারি পেছনে থাকতাম, ঠিক আছে? তো যারা পেছনের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, তারা আসলে আগে আগে চার্জ মুক্ত হয়ে নিবে, বুঝছো? তাহলে এখানে তুমি সিকোয়েন্সটা একটু খেয়াল করে দেখো এবং এই জায়গাটাতে দেখো পজিটিভ চার্জ কি কি আছে। পজিটিভ চার্জ হচ্ছে সোডিয়াম আর হাইড্রোজেন, তাই তো? তাহলে পজিটিভ চার্জের দিকে একটু তাকাও তো ভাইয়া, সোডিয়াম কোথায় খোঁজো তো? সোডিয়াম হচ্ছে এই যে এটা হচ্ছে সোডিয়াম। হাইড্রোজেন কোথায়? এই যে হাইড্রোজেন। তাহলে বলো তো ভাইয়া কে আগে চার্জ মুক্ত হবে? যে নিচে আছে সে, তাই না? সো হাইড্রোজেন এখানে আগে চার্জ মুক্ত হবে। তাহলে ভাইয়া দেখো তো এখানে এই যে সোডিয়াম আর হাইড্রোজেন দুইজনই যাইতে চায় ক্যাথোডে, কিন্তু কে আগে দৌড় দিতে পারবে? যে নিচে আছে। তাহলে নিচে কে আছে? হাইড্রোজেন নিচে আছে, সো হাইড্রোজেন আগে যাবে।
হাইড্রোজেন আগে যাবে। হাইড্রোজেন আগে যাবে এবং যাওয়ার পরে চার্জ মুক্ত হবে। তারপরে হাইড্রোজেনের শেষ হইলে সুযোগ পাবে হচ্ছে সোডিয়াম। বুঝছো? তো হাইড্রোজেন কি হবে বলো তো? হাইড্রোজেন এখানে যাবে এবং হাইড্রোজেনে গিয়ে হাইড্রোজেন ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। সো ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোড। সো বইটা যদি এবার দেখো তুমি, বইটা খেয়াল করলে বুঝবা এখানে কি হচ্ছে বলো তো? এখানে ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোডে এই যে এই বিক্রিয়াটা ঘটবে। হাইড্রোজেন প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হবে এবং হাইড্রোজেন তো আর একা থাকতে পারে না, দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন যৌগ গঠন করবে। ঠিক আছে? সো এইখানে ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোডে হাইড্রোজেন আয়ন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে বলতো? সে পরিণত হবে শুধু হাইড্রোজেন। বা তুমি এভাবে ধরতে পারো যে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন H2 হাইড্রোজেন মৌলে পরিণত হয়। ওকে, তাহলে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেনে পরিণত হলো। এটা হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। আর অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কি হবে? অ্যানোডে, সো অ্যানোডের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, অ্যানোডে কয়জন আছে? দুইজন আছে। ক্লোরাইড আয়ন আছে, হাইড্রোক্সিল আয়ন আছে। ক্লোরাইড আছে, হাইড্রোক্সিল আছে। প্রশ্ন হচ্ছে কে যাবে? ক্লোরাইড যাবে নাকি হাইড্রোক্সিল যাবে? কে যাবে? এবার তড়িৎ রাসায়নিক সিরিজের দিকে দেখো ভাইয়া, তড়িৎ রাসায়নিক সিরিজে কে যাবে একটু খেয়াল করে দেখো তো। এখানে এই যে এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এই যে হাইড্রোক্সিল আয়ন। তাহলে একটু চিন্তা করে বলো তো ভাই, কে যাবে? নিশ্চয়ই OH হাইড্রোক্সিল আয়ন যাবে, তাই তো? কে যাবে বলো তো? অবশ্যই হাইড্রোজেন আয়ন যাবে। কারণ কি? সে নিচের দিকে আছে, তাই না? ওকে, তো এই ক্ষেত্রে একটু ভিন্ন আছে। দেখো তুমি যদি বইয়ের দিকে একটু তাকাও, বইয়ের দিকে তুমি যদি তাকাও, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, সেখানে ক্লোরিন গেছে, হাইড্রোজেন কিন্তু যাইতে পারে নাই। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু যাইতে পারে নাই। সরি, হাইড্রোজেন বলতেছি, হাইড্রোক্সিল। তো যাওয়ার কথা ছিল কার আসলে? যাওয়ার কথা ছিল ভাইয়া হাইড্রোক্সিলের। কিন্তু হাইড্রোজেন না গিয়ে গেছে হচ্ছে ক্লোরিন। কেন গেছে? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি বইয়েরই একটা অংশ দেখাই। দেখো এখানে যে আমি একটা বিষয় লিখছি যে তড়িৎ রাসায়নিক সারির উপর কিন্তু এই যে এই বিষয়গুলো যখন দুই বা ততোধিক মৌল থাকবে, আয়ন থাকবে, সে সময় তড়িৎ রাসায়নিক সারির দিকে তাকাইতে হবে। তড়িৎ রাসায়নিক সারির যে নিচের দিকে থাকবে সেই আগে চার্জ মুক্ত হবে। কিন্তু সব ক্ষেত্রেই যে এই তড়িৎ রাসায়নিক সারির উপরই নির্ভর করবে সবকিছু, বিষয়টা এমন না। আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। তুমি যদি এখানে দেখো, তোমাদের বইয়ে বিষয়টা আছে যে চার্জ মুক্ত হবার প্রবণতা কার উপর নির্ভর করতেছে? প্রথমত তড়িৎ রাসায়নিক সারির উপর নির্ভর করতেছে। আবার আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়নের ঘনমাত্রার উপর নির্ভর করে। আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, তো কি কি বিষয়ের উপর এই চার্জ মুক্ত হবার প্রবণতা নির্ভর করে? দেখো, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির উপর নির্ভর করতেছে। দ্বিতীয়ত অ্যানায়ন ক্যাটায়নের ঘনমাত্রার উপর, কার ঘনত্ব বেশি তার উপর নির্ভর করতেছে। এবং কার উপর নির্ভর করতেছে? তড়িৎদ্বারের প্রকৃতির উপর। সো এইখানে তুমি যদি একটু তাকাও, অ্যানায়ন ক্যাটায়নের যে ঘনমাত্রা, সেখানে কিছু কথা লেখা আছে, তুমি একটু পড়ো। দেখো, দ্রবণে একের অধিক অ্যানায়ন বা ক্যাটায়ন থাকলে চার্জ মুক্ত হবার প্রবণতার চেয়ে ঘনমাত্রার প্রভাব অনেক বেশি কার্যকর হয়। হ্যাঁ, অর্থাৎ ওই যে ওখানে আমরা যে তড়িৎ রাসায়নিক সারিটা দেখলাম, সেখানে চার্জ মুক্ত হবার প্রবণতা তো ওইখান থেকে আমরা বুঝতেছি। কিন্তু যদি ঘনমাত্রার বিষয় আছে, ঘনমাত্রা যদি কোনোটার বেশি হয়, সো ওখানে তড়িৎ রাসায়নিক সারিতে যাই থাক, ঘনমাত্রার উপর নির্ভর করবে চার্জ মুক্ত হবার বিষয়টা। আচ্ছা, তাহলে ঘনমাত্রা অনেক বেশি কার্যকর হয়। যেমন কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার NaCl এর জলীয় দ্রবণে অ্যানায়ন মানে কি, ক্লোরিনের ঘনমাত্রা হবে 0.1 মোলার। অন্যদিকে পানির বিয়োজনে উৎপন্ন OH আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁷ মোলার। অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের চেয়ে
10⁶ গুণ বেশি। তাহলে চার্জ মুক্ত হবার প্রবণতার সারিতে উইচ আয়নের অবস্থান ক্লোরিনের নিচে হওয়ায় উইচ আয়নের চার্জ মুক্ত হবার প্রবণতা বেশি, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হয় ক্লোরাইড আয়ন আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে এমন যে ওই বিরিয়ানি নিতে গিয়েও দেখতাম যে বিরিয়ানি তো চারদিকে সবাই কারাগারি করতো বা সবাই হাত পেতে থাকতো। ছোটবেলায় কি হইতো, ওই যে কলা পাতা থাকতো, কলা পাতা নিয়ে চেয়ে থাকতাম হাত দিয়ে যে কখন দিবে কখন দিবে। এখন দেখা যায় তো যে পরিচিত মানুষদেরকে ওনারা আগে আগে দিত, আমি যতই আগে যাই পরিচিত যে বাচ্চারা আছে তাদেরকে আগে দিত। এরকম হয় না, বৈষম্যের তো শিকার হয়, তাই না? এখন দুইজনই আছে, কিন্তু পরিচিত কে বলতে কে বেশি ঘন, যে বেশি ঘন সে আগে যাবে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে এখানে ক্লোরিন আর হাইড্রোক্সিল দুটোই আছে, ভালো কথা, কিন্তু ঘন বেশি হচ্ছে ক্লোরিন। এ কারণে ক্লোরিনটা যাবে এই জায়গাটাতে, সরি এখানে তো যাবে না, এখানে যাবে। সো ক্লোরিনটা যাবে এই জায়গাটাতে, ক্লোরিনটা যাবে এই জায়গাটাতে। এবং যাওয়ার পরে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে Cl মাইনাস, সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, Cl। এখন দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে Cl2 তে পরিণত হয়, ক্লোরিন গ্যাসে পরিণত হয়। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে এখানে হাইড্রোজেন নিচে আছে তাই হাইড্রোজেন আগে যাবে, আর এখানে ক্লোরিনের ঘনমাত্রা বেশি তাই ক্লোরিন আগে যাবে। এবং বিষয়টা হচ্ছে যে বুঝবা কিভাবে যে ঘনমাত্রা কোনটার বেশি। তো এইটা তো তোমাদের বইয়ে দেয়া আছে, টেনশনের কোনো কারণ নাই, কারণ তোমাকে যদি প্রশ্ন করে এইটাই দিবে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন ওই তড়িৎ রাসায়নিক সারির নিচের দিকে থাকলেও হাইড্রোক্সিল আয়নটা কোনোভাবে তুমি ওই যে ওই ইয়েটা দিবা না, এখানে অ্যানোডে বিক্রিয়াটা দিবা না, তুমি কি দিবা বলো তো, তুমি দিবা ক্লোরিনের, কারণ তুমি জানো এখন ক্লোরিনের ঘনমাত্রাটা বেশি। এবং এখানে আরেকটা বিষয় আছে, এই চার্জ মুক্ত হবার বিষয়টা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। এখন এই বিক্রিয়াগুলোতে আমি যতগুলো বিক্রিয়া দেখাইলাম, এই বিক্রিয়াগুলোতে আমি এখানে যে তড়িৎদ্বার হিসেবে যে যৌগটা নিছি সেটা হচ্ছে প্লাটিনাম ধাতু নিছি। এটা কি ভাইয়া, এটা হচ্ছে প্লাটিনাম। কিন্তু কিন্তু আমি যদি এখানে প্লাটিনামের পরিবর্তে পারদ নিতাম তাহলে কি হইতো জানো, এটা যদি পারদ হইতো, পারদ নিলে হাইড্রোক্সিল তো আগে যাওয়ার কথা, কিন্তু যদি আমি পারদ নিই হাইড্রোক্সিল আগে না গিয়ে যাবে হচ্ছে সোডিয়াম। তো এটা আরেকটা নিয়ম, ঠিক আছে। তো এটা আরেকটা বিষয়, তোমাকে যদি কখনো বলে দেয় যে এই যে যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী হাইড্রোজেন আয়ন আগে চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, কিন্তু পারদকে ক্যাথোড রূপে যদি তুমি ব্যবহার করো সেক্ষেত্রে সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হবে। তো তোমাকে যদি কখনো প্রশ্ন যদি একটু হার্ড করতে চাই, তোমাকে এখানে বলে দিবে যে এটা প্লাটিনাম, যদি প্লাটিনাম হয় তাহলে তো নর্মাল যা আছে তাই, কিন্তু যদি বলে দেয় এটা পারদ, এই তড়িৎদ্বারটা পারদ, সেক্ষেত্রে হাইড্রোজেন না গিয়ে যাবে হচ্ছে সোডিয়াম। এই কথাটা ভাইয়া মাথায় রেখো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে দেখো ভাইয়া, কেন তড়িৎ বিশ্লেষণ করব, কি পাইতেছি, পাইলাম কি আসলে, কিছুই তো বুঝলাম না। ঠিক আছে, বিষয়গুলো বুঝলাম, অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে, কেন দরকার এই বিক্রিয়াগুলো? এই বিক্রিয়াগুলো দরকার এই কারণেই, ধরে নাও এইখানে আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো দিছি, তাই না? সোডিয়াম ক্লোরাইড মানে কি, লবণ দিছি। লবণ না দিয়া আমি দিলাম হচ্ছে AuCl3 দিলাম। আমি কি দিলাম, AuCl3। Au মানে কি, সোনা, তাহলে এখানে Au3+ হবে, সোনা। এখন দেখবা যে যারা একটু লুতুপুতু ফ্যামিলির সন্তান, তাদের মুখে সোনার চামচ দিয়ে হচ্ছে মুখে খাবার তুলে দেওয়া হয়, তাই না? ছোটবেলাতে যখন খাবার খাওয়া শিখে, লুতুপুতু ফ্যামিলি যারা আছে তাদের মুখে হচ্ছে সোনার চামচ দেওয়া হয়, সোনার চামচ দিয়ে কি করা হয় বলতো, মুখে খাবার তুলে দেওয়া হয়। এখন এই সোনার চামচ, ধরে নাও আমি একটা কাজ করলাম, আমি এই জায়গাটাতে একটা চামচ নিলাম। আমি সোনার চামচ কিভাবে বানাইতে পারি, আমি তো গরিব বা তুমিও তো গরিব,
তো তোমার জন্য আমি সোনার চামচ সস্তায় কিভাবে প্রস্তুত করতে পারি কেমিস্ট্রি দিয়ে। ধরে নাও এটা হচ্ছে একটা লোহার চামচ বা কোনো একটা ধাতুর চামচ এটা, ঠিক আছে? এখন আমি যদি এইখানে সোডিয়ামের পরিবর্তে সোনা নিই, দিয়ে এইখানে যদি তড়িৎ প্রবাহিত করি, তাহলে কি হবে বলতো? এই সোনা সোনা এবার ক্যাথোডে যাবে, গিয়ে এই ক্যাথোডের ওপরে সোনার আস্তরণ পড়ে যাবে একটা। কারণ কি আমরা জানি যে ক্যাথোডে এই ধাতুটা গিয়ে সোনার আস্তরণ পড়ে। তাহলে দেখো লোহার চামচটাকে তুমি সোনাতে কনভার্ট করে ফেলতেছো, সোনার চামচে কনভার্ট করে ফেললা, ঠিক আছে? তো এভাবে খুব সহজেই একটা লোহার চামচকে খুব অল্প টাকায় পুরাটা সোনা না বানিয়ে খুব সহজেই তুমি সোনার চামচে কনভার্ট করতে পারো, ঠিক আছে? তো এই কারণে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি, এই জায়গাগুলোতে আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই তোমাদের কেমিস্ট্রি বস আশিক ভাইয়ের মতো অবশ্যই হবে না, ঠিক আছে? তো তারপরেও কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাও। তো ভিডিওর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।